আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা ও সাবেক মন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে নির্দেশ দেন। এদিকে মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় আটক জাসদ সভাপতি হাসানুল হক ইনুর শুনানি শেষ হয়েছে, রায় ঘোষণা যে কোনো দিন। সর্দার রাজীবের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে আয়োজিত হেফাজতে ইসলামের মহাসমাবেশে বিশেষ অভিযান চালায় যৌথ বাহিনী। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাতের আধারে বর্বরতা চালানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় অনেক হতাহত হলেও তা অস্বীকার করেন তৎকালীন সরকার প্রধান। এমনকি নারকীয় এ ঘটনা আড়াল করতে ব্যবহার করা হয় কিছু গণমাধ্যমকে। হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নেয়ার অভিযোগে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আটক হয় সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা ও শাকিল আহমেদ। এছাড়াও মিথ্যা বক্তব্য দেওয়ার দায়ে আটক দেখানো হয় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনিকে। তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের ঘটনায় পরিকল্পনা ও প্রকৃত ঘটনা আড়ালের দায়ে শাকিল আহমেদ বাদে বাকি 3 জনকে কারাগারে পাঠানো হয়েছে। কোনো নির্দোষ মানুষ যাতে আমাদের বিচারের মধ্যে না আসে, আবার কোনো অপরাধী যাতে ছাড় পেয়ে না যায়। যার কথা আপনি বলেছেন, প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে আমরা সাক্ষ্য প্রমাণ পাচ্ছি, এবং তার যে সমীকরণ নামের যে ফুটেজ, সেই ফুটেজের মধ্যে উনি এমন ভাষা, এমন তথ্য এমনভাবে বিকৃত করেছেন, তিনি তো সেখানে বলছিলেন যে একজন মানুষের হতাহতের ঘটনা ঘটেনি, নিহত হয় না, আহত হয়নি। এদিকে জুলাই আন্দোলন দমনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে সহযোগিতা এবং কুষ্টিয়ায় 6 জনকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে আটক হাসানুল হক ইনুর মামলার শুনানি শেষ হয়েছে। রায় ঘোষণার অপেক্ষায় রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। ইনুস সাহেব একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি দেশপ্রেমী মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। সাধারণ মানুষকে জঙ্গি ট্যাগ দিয়ে তাদের উপরে নিপীড়ন চালানোর জন্য নানান কৌশল বা নানান পরিকল্পনা এর সাথে তিনি জড়িত ছিলেন। আগামী 7 জুন শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন। এ ঘটনায় নিহত 58 জনের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করতে পেরেছেন তারা। সর্দার রাজীব, RTV, ঢাকা। 2027 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা 7 জানুয়ারি এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা 6 জুন শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। তিনি জানান, এসএসসি পরীক্ষা শেষ হবে 6 ফেব্রুয়ারি, এইচএসসি পরীক্ষা শেষ হবে 13 জুলাই। সচিবালয়ের এক সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও বলেন, সেশন জট কমিয়ে আনার লক্ষ্যে এই বছর ডিসেম্বরের মধ্যেই 2027 সালের সব পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হলেও সংশ্লিষ্টদের আপত্তি থাকায় নতুন সিদ্ধান্ত। প্রশ্ন ফাঁস রোধে এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নজরদারির কথাও জানান শিক্ষামন্ত্রী। এসএসসি শুরু করব জানুয়ারি 7 তারিখ 2027, শেষ হবে 6 ফেব্রুয়ারি। আর এইচএসসি আমরা শুরু করব 6 জুন এবং শেষ করব 13 জুলাই। আমরা চেষ্টা করছি সেশন জটকে কমিয়ে আনা, সিলেবাস কভার করা এবং সঠিকভাবে তাদের শিখন হওয়ার পরে পরীক্ষা নেওয়া, এই বিষয়গুলিকে আমরা গুরুত্ব দিয়েছি। রাজধানী ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সড়ক পরিবহন, সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শফিকুল ইসলাম খান মিল্টন, অ্যাডভোকেট শিমুল বিশ্বাস ও এমপি উপস্থিত আছেন। ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি দ্বিতীয় সভা। আসন্ন পবিত্র ঈদুল আজহায় 7 দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সে অনুযায়ী দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস 25 মে থেকে 31 মে পর্যন্ত বন্ধ থাকবে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
একই প্রজ্ঞাপনে 23 মের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে সরকার। এতে বলা হয়েছে 23 মে শনিবার অফিসগুলো খোলা থাকবে, 24 মে রোববার পবিত্র ঈদ উল আজহার আগে শেষ অফিস। ঈদ উপলক্ষে আগামী 23 মে থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন। আগামী 17 মে থেকে এইসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। বিআরটিসি জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে ঘরমুখী যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী ভাড়ায় যাতায়াত নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে যাত্রীরা সাশ্রয়ী ভাড়ায় দেশের বিভিন্ন গন্তব্যে ভ্রমণের সুযোগ পাবেন। 8 কোটি টাকার হাট 14 কোটি টাকা হাঁকিয়ে আলোচনায় উত্তরার দিয়াবাড়ির বউবাজার হাট। একটি হাটে অস্বাভাবিক দর উঠলেও উত্তরের 12টি হাটের 4টিতে রহস্যজনক কারণে পাওয়া যায়নি কোনো দরদাতা। হাট নেই তুঘলকি কাণ্ডের আভাস পাওয়া গেলেও হাটের ইজারা কেন্দ্র করে যাতে বিশৃঙ্খলা না হয় সে ব্যাপারে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আইনশৃঙ্খলা বাহিনীও বলছে, বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন দীপ্ত চন্দ্র পাল। পবিত্র ঈদ উল আজহা সামনে রেখে রাজধানীতে বসছে 25টি অস্থায়ী কোরবানির পশুর হাট, যার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 12টি আর উত্তর সিটি কর্পোরেশনে 13টি। চলছে এসব হাটের ইজারা প্রক্রিয়া। উত্তর সিটির হাট নিয়ে চলছে তুগলকি কাণ্ড। 13টি হাটের মধ্যে কোনো দরদাতা পাওয়া যায়নি 4টিতে। একটি হাটে মেলেনি কাঙ্ক্ষিত দর, তবে এক হাটে সর্বোচ্চ 14 কোটি টাকার দর প্রস্তাব নিয়ে জন্ম দিয়েছে আলোচনার। ইজারা প্রক্রিয়া শুরুর আগেই হাটকেন্দ্রিক প্রভাব বিস্তার ও আধিপত্যের অভিযোগ উঠেছে। প্রথম দফার দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে হাটের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে প্রাণহানির ঘটনাও ঘটেছে। এতে নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। তবে এসব ঘটনাকে বিচ্ছিন্ন বলে দাবি পুলিশের। ডিএমপির মুখপাত্র বলছেন, কোরবানির হাটকে কেন্দ্র করে আর যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য গোয়েন্দা নজরদারির পাশাপাশি মাঠ পর্যায়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বিষয়ে তৎপর আছে, পাশাপাশি আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। এখন পর্যন্ত ওইরকম বড় ধরনের কোনো ঝুঁকি বা আশঙ্কার কথা আমরা এখন আমাদের নজরে আসেনি। ইতিমধ্যে একটি দুর্ঘটনা ঘটে গেছে, তো সেটা নিয়ে আমরা কাজ করছি এবং সেজন্য আমাদের গোয়েন্দা নজরদারি আমরা দিয়েছি। আর উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছে, হাট ইজারার ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা বিশেষ মহলের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। রাজনৈতিক কোনো বিবেচনায় কাউকে কোনো কোরবানির গরু হাট দেওয়া হয় না। সর্বোচ্চ দরদাতা যিনি হন, নিয়ম অনুযায়ী আমার সেইভাবে তাদেরকে কোরবানির হাট বোর্ড মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত নিয়েই তাদেরকে দেওয়া হয়। আর এখানে বিবেচনার কোনো সুযোগ নেই। হাটে যাতে নির্বিঘ্নে কোরবানির পশু বেচাকেনা করতে পারে সেদিকেও নজর রাখার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। যে গরু হাটগুলো ইজারা নিয়ে তিনি দরদাতা হিসাবে ওখানে পরিচালনা, সে সবাইকে নিয়েই করে। এখানে বিভিন্ন রাজনৈতিক দল থাকতেই পারে, সেটা সবাইকে সমন্বয় করেই তারা করবে। এটা অতীতেও করেছে, ভবিষ্যতে তাই করবে, যাতে বিশৃঙ্খলা না হয় সেই ব্যাপারে তো আমাদের একটা নির্দেশনা থাকেই। কোরবানির হাট ঘিরে দখল, প্রভাব আর সংঘাতের পুরনো চিত্র আর যাতে না ফেরে সেই প্রত্যাশা নগরবাসীর। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে বাজারে জাল টাকা ছড়িয়ে দেওয়ার চক্র। রাজধানীতে জাল টাকা তৈরি ও সরবরাহের অভিযোগে পৃথক দুটি ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। একটি ঘটনায় প্রথমে জাল টাকা বহনকারী নটরডেম কলেজের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করে র্যাব 3। পরে মূল কারিগরকেও আইনের আওতায় নেয় সংস্থাটি। অন্য ঘটনায় 34 লাখ জাল টাকা সহ 3 জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আলমগীর শেখকে সঙ্গে নিয়ে জানাচ্ছেন AR বাদল। ঈদকে সামনে রেখে বাজারে জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল চক্রটির। চেকপোস্ট বসিয়ে জাল টাকা সহ নটরডেম কলেজের BBA প্রথম বর্ষের শিক্ষার্থী
নিশাদ হোসেনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির মূল কারিগর কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও বেশ কিছু জাল নোট উদ্ধার করে র্যাব। দোকানদার ও জাল টাকা তৈরির কারিগর কামরুল ইসলাম জানান, নটরডেম কলেজের শিক্ষার্থী নিশাদ হোসেনের যোগ সাজশে দ্বিতীয়বারের মতো জাল নোট তৈরি করে তারা। মহল্লা পরিস্থিতি দেখে আমি বলছে গার্লফ্রেন্ডে নিয়ে দিবে নাকি, এই জন্য আমি সাবাইয়া দিচ্ছি। ঈদ উপলক্ষে জাল নোট তৈরি করছিল বলে জানাই শিক্ষার্থী নিশাদ। সামনে ঈদ তো, তাই চিন্তা করছি যে সবাই তো বকশিস চায়, চিন্তা করছি যে বকশিস দিব। র্যাব কর্মকর্তা জানান, চক্রটির জাল টাকা বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। আমাদের কাছে তথ্য ছিল যে এই এলাকায় জাল টাকা বেচা বিক্রি হচ্ছে, তো আমরা সেই গোপন সংবাদের ভিত্তিতে একটি চেকপোস্ট তৈরি করি এবং চেকপোস্টে একজন কেরিয়ার সহ একজনকে আমরা দেখতে পাই তারা জাল টাকা বহন করছিল। পরে সেই কেরিয়ারের কাছ থেকে আমরা জানতে পারলাম যে তিনি এই দোকানটি থেকে জাল টাকাটা ছাপিয়েছে। আরেক ঘটনায় বিপুল পরিমাণ জাল টাকা সহ 3 জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ দুলাল মৃধা ও মামুনকে। তাদের কাছ থেকে জাল টাকা সহ নানা সরঞ্জাম জব্দ করা হয়। ডিবি জানায়, চক্রটি ঈদ উপলক্ষে সক্রিয় হয়। কুরবানির হাটকে কেন্দ্র করে এই জাল টাকার একটা চক্র থাকে, যারা সবসময় সক্রিয় থাকে। তাদের নিকট থেকে 34 লক্ষ জাল টাকা উদ্ধার করা হয়, যেটা একবারে রেডি ফর সেল। আরও কিছু টাকা আছে যেগুলো এক পাশে শুধু ছাপাইছে। তাছাড়া জাল টাকা তৈরির অন্যান্য সরঞ্জাম দিয়ে 3টে প্রিন্টার উদ্ধার করা হয়েছে। জাল টাকা ও যে কোনো অপরাধের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ডিবি প্রধান। কুরবানির হাটে যে কিনা বেচাগুলো হবে তারা যেন টাকাগুলো একটু দেখে নেয়। আর বাদল, RTV, ঢাকা। নগদ এবং বিকাশে কারওয়ান বাজারের বিএনপি নেতা মুসাফির হত্যাকাণ্ডের সাথে প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে পুলিশের তালিকাভুক্ত শস্য সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলামের। তাকে গ্রেপ্তারের পর বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশের অতিরিক্ত কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম। বলেন, তদন্তের স্বার্থে রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাকে গ্রেপ্তারের সময় এক বিদেশি পিস্তল, 3 রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, ইয়াবা ও প্রায় ৭১,০০০ নগদ অর্থ জব্দ করা হয়। পুলিশ কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন যাবৎ তাকে গ্রেফতারের চেষ্টা করছিল। অস্ত্র ও মাদক মামলায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে চলতি মাসে রাজধানীতে বিশেষ অভিযানে তালিকাভুক্ত ১৭৮ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। টিম মহাখালী টিবি গেট এলাকায় একটি ভবনে অভিযান পরিচালনা করে চিহ্নিত সন্ত্রাসী জাহিদুল ইসলামকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রুজু আছে। প্রাথমিকভাবে তার সংশ্লিষ্টতা রয়েছে, তবে এইটা সংক্রান্তে আরও বিস্তর তদন্তের বিষয় আছে। তাকে আমরা রিমান্ডে এনে আরও গভীরভাবে জিজ্ঞাসাবাদ করব, তাহলে তো প্রকৃত সত্যটা আমরা জানতে পারবো। কমছেই না হামে আক্রান্ত উপসর্গ নিয়ে শিশুর মৃত্যুর সংখ্যা। মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৭ শিশুর। এর মধ্যে নিশ্চিত হামে 1 জন ও উপসর্গ নিয়ে 6 জনের মৃত্যু হয়েছে। 15 মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে 439 জন শিশু প্রাণ হারিয়েছে। আর নিশ্চিত হামে প্রাণ হারিয়েছে 70 শিশু। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া এক বার্তায় তথ্য নিশ্চিত করা হয়েছে। এবার লালমনিরহাটের হাতীভান্দা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর গুলিতে খাদিমুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। ভোরে উপজেলার আমঝোল সীমান্তে 906 নম্বর পিলারের কাছে ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, খাদিমুল সহ কয়েকজন সীমান্তের কাঁটাতারের কাছে গেলে 78 BSF ব্যাটালিয়নের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মুখ ও বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন খাদিমুল। সঙ্গীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে এই বিষয়ে বিজিবির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সরকার আসে পরে উত্তেজনা বাড়িয়ে দিছে, টাইপের এখন আসি হুমকি দেয়। বাংলাদেশের লোককে বলে মোদী সরকার পাশা পাশা হটা হটা, আমরা তো বুঝি না, হিন্দি মিন্দি কয়। এরা যে ভারতের বাংলাদেশের লোককে কিছুই মনে করে না, পাখির মতো এরা গুলি করে। চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী উল্লেখ করে বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তাও চান তিনি।
সকালে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে দ্বিতীয়বারের মতো আয়োজিত বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নতুন সরকারের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে চীন। গ্রিন টেক্সটাইল খাতে প্রযুক্তিগত দিক থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। প্রদর্শনীতে পরিবেশ বান্ধব ও রিসাইকেলেশন টেক্সটাইল প্রযুক্তির প্রদর্শন, সেমিনার ও প্যানেল আলোচনায় চীন ও বাংলাদেশের শীর্ষ উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। বাণিজ্য ঘাটতি কমাতে পারে চীনের বিনিয়োগ। আমরা চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি, যা কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। বিশ্ববাজারে চামড়া শিল্পের প্রতিযোগিতা বাড়াতে পরিবেশ বান্ধব উৎপাদন নিশ্চিত করতে 20টি ট্যানারিকে LWZ সনদের জন্য প্রস্তুত করা হয়েছে। রাজধানীতে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নুরুজ্জামান। বিটিএ সভাপতি শাহিন আহমেদ চামড়া রপ্তানি বাড়াতে LWZ সনদের গুরুত্ব তুলে ধরেন। আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করতে পারলে বিদেশি শীর্ষ ব্র্যান্ডগুলোর কাছে বাংলাদেশের চামড়ার গ্রহণযোগ্যতা বাড়বে বলে জানান তিনি। অনুষ্ঠানে চামড়া শিল্প সংশ্লিষ্ট উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। দেশে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভের পরিমাণ 35.33 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যালেন্স অফ পেমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল হিসাব মানদণ্ড অনুযায়ী দেশের বর্তমান রিজার্ভ 30.67 বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসেবে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 3,533 কোটি 7,20,000 ডলার। 4 মাস আগে গত 8 জানুয়ারি IMF এর হিসাব অনুযায়ী রিজার্ভ ছিল 2,784 কোটি 53,80,000 ডলার ও কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাব ছিল 3,243 কোটি 95,10,000 ডলার। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে গরু সহ সব ধরনের পশু প্রকাশ্যে জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বুধবার নবনির্বাচিত বিজেপি সরকারের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এখন থেকে নির্ধারিত সরকারি কর্তৃপক্ষের অনুমতি এবং পশু চিকিৎসকের দেওয়া ফিটনেস সনদ ছাড়া গরু, ষাঁড় বা মহিষের মতো কোনো পশু জবাই করা যাবে না। এছাড়া পশুর বয়স অবশ্যই 14 বছরের বেশি হতে হবে এবং সেটি প্রজনন বা কাজের অনুপযোগী হলে তবেই সনদ মিলবে। এই নিয়ম অমান্য করলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে, যা রাজ্যে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। এছাড়া রাজ্যের সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে সকালবেলার সমাবেশে বাধ্যতামূলকভাবে বন্দে মাতরম গান গাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রমাণস্বরূপ ভিডিও করে রাখতে বলা হয়েছে। হরমুজ প্রণালী অবশ্যই খোলা রাখার ব্যাপারে একমত হয়েছে চীন ও যুক্তরাষ্ট্র, তবে সামরিক শক্তি প্রয়োগ করার পক্ষে নয় চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকের প্রথম দিন শেষে সামনে আসছে এমনই সব তথ্য। চীনের সাথে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প, যদিও তাইওয়ান ইস্যুতে কিছুটা হুমকির সুরেই কথা বলেছেন শি জিনপিং। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। দীর্ঘ 9 বছর পর কোনো মার্কিন প্রেসিডেন্টের চীন সফরকে বেশ জাঁকজমকপূর্ণভাবে স্বাগত জানিয়েছে চীন। দিনের শুরুতে সামরিক গার্ড অফ অনারের মধ্য দিয়ে বেইজিংয়ে শুরু হয় ট্রাম্প জিনপিংয়ের প্রথম দিনের দ্বিপাক্ষিক বৈঠক। চীনা প্রতিনিধি দলের সঙ্গে আজকের বৈঠক অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। একই সাথে প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্র সফরের জন্য আমন্ত্রণ জানান তিনি। Today, all good for the United States and for China, and it was a great honor to be with you. Please.
একইভাবে 2026 সালকে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ঐতিহাসিক বছর হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানান চীনা প্রেসিডেন্ট। বলেন, চীন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার হিসেবে সম্পর্ক এগিয়ে নিতে চাই। তবে তাইওয়ান ইস্যুটি সঠিকভাবে সামাল দিতে না পারলে যে কোনো সময় বড় ধরনের সংঘাত শুরু হতে পারে বলেও উল্লেখ করেন তিনি। চীন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যের পাশাপাশি মধ্যপ্রাচ্য সংঘাত নিয়েও মন্তব্য এসেছে। বৈঠকে উভয় পক্ষ হরমুজ প্রণালী অবশ্যই খোলা রাখার ব্যাপারে একমত হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও জানিয়েছে, ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালীর অবরোধ নিয়ে আলোচনা করেছেন দুই প্রেসিডেন্ট। তবে প্রণালীতে সামরিক পদক্ষেপের পক্ষে চীনের সমর্থন নেই বলেও উল্লেখ করেছেন মার্কো রুবিও। এদিকে সফরে ট্রাম্পের সঙ্গে ইলন মাস্ক ও জেনসেন হুয়াংয়ের মতো কর্পোরেট জায়ান্টরা থাকার প্রভাবও সামনে আসছে। দুই প্রেসিডেন্টের বৈঠকের কারণে ঊর্ধ্বমুখী হয়েছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের শেয়ার বাজার। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা টেক সংক্রান্ত প্রতিষ্ঠানের শেয়ারগুলোও বেশি বেড়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট ফিউচার সূচক ঊর্ধ্বমুখী হয়েছে। ইউরোপের স্টক সূচকও বেড়েছে 0.5%। দাম বেড়েছে চীনের ব্লু চিপ স্টকেরও। আবার মার্কিন প্রতিষ্ঠান এনভিডিয়ার দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী এআই চিপ H200 কেনার জন্য প্রায় 10টি চীনা সংস্থাকেও অনুমতি দেওয়া হয়েছে। নৈশভোজের মাধ্যমে বৃহস্পতিবারের প্রথম দিনের বৈঠক শেষ হলেও শুক্রবার হবে দ্বিতীয় ও শেষ দিনের বৈঠক। আব্দুল মালেক, RTV। খেলার খবর। আইসিসির এপ্রিল মাসে সেরা ক্রিকেটার নির্বাচিত হচ্ছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। গত এপ্রিলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ওয়ানডেতে 8 উইকেট নিয়ে 4 দিনে হইচই ফেলে দেন তিনি। তার সেই পারফরমেন্সই তাকে ম্যাচ সেরার খেতাব এনে দিয়েছে। এর আগে গত বছরের এপ্রিলে এই পুরস্কার জিতেছিলেন মেহেদী মিরাজ। সাম্প্রতিক সময় দুর্দান্ত পারফর্ম করা নাহিদ আছেন বেশ ফুরফুরে মেজাজে। দেশের জার্সিতে সাদা ও লাল বলের ক্রিকেটে দারুণ পারফর্ম করছেন তিনি। সে সঙ্গে সদ্য সমাপ্ত PSL-এও আগুন ঝরিয়েছেন এই পেসার। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।